দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় যশোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাগর। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ জনগণের সাথে কথা বলি। আমরা জানার চেষ্টা করি সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে। আসুন আমরা জেনে নেই সাধারণ জনগণ আসলে কি ভাবছে। দেশে তো নতুন সরকার গঠিত হলো, ছাত্র জনতার আন্দোলনের পরে নতুন সরকার গঠিত হয়েছে। কেমন চলছে দেশ, কেমন মনে করছেন আপনি? আপনার ভাবনা চিন্তা কি? আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আমরা নতুন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে মানে এই যে উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়াটা, এটা জনগণের কাছে স্বচ্ছ না, যার কারণে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানে আমরা সকলেই ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এই রাজপথে ছিল এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখা যাচ্ছে যে সবাই নিজেদের স্টেক নিতে ব্যস্ত। সেই ঐক্যর ভিতরে ফাটল ধরেছে। আবার আমরা কিন্তু একটা ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেছিলাম। আপনি দেখবেন 5 তারিখ পরবর্তী সময়ে আমাদের এই ছাত্ররা প্রত্যেকটা শহরের দেয়ালে দেয়ালে তারা কেমন বাংলাদেশ দেখতে চায় সেটা কিন্তু তারা অঙ্কনের মাধ্যমে, ড্রয়িংয়ের মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তুলেছিল। তারা এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে, তারপরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি সকলে নির্বিশেষে এই বাংলাদেশে বসবাস করবে এবং একই সাথে একটা 71-এর চেতনা এবং 24-এর চেতনাকে তারা ধারণ করবে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে গতকাল আপনি একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা না এটা কোনোভাবে, যে নারী ফুটবলারদের উপরে হামলা চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় 87টার উপরে আপনার আঁকড়া ভাঙা হয়েছে, মানে লালন আঁকড়া। তো এই যে এই মাইনরিটির উপরে কিংবা হচ্ছে এই যে আমাদের যেসব রুট যারা, তাদের উপরে এই সাংস্কৃতিক কর্মীদের উপরে যে হামলা চালানো হচ্ছে, এইগুলো তো ইনক্লুসিভ বাংলাদেশের নিদর্শন না। এই হামলাগুলো কারা চালাচ্ছে তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা? আর হামলাগুলো কারা চালাচ্ছে এটা আমরা সকলে জানি। এটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আগেও ছিল, যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে, এখনও তারা আছে। কিন্তু এদের আসলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশে আসলে তাদেরকেও ওই জায়গাগুলোতে ছাড় দিতে হবে, কারণ আমরা তো সবশেষে চাই শান্তি, স্ট্যাবিলিটি, তাই না? এই স্ট্যাবিলিটির জন্য তাদেরকেও ছাড় দিতে হবে এবং যারা ফার রাইটিস্ট, ফার লেফটিস্ট, সকলকে ছাড় দিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটির ভিতরে আসতে হবে। আচ্ছা, এই যে টেকসই যে উন্নয়নের কথা আপনি বললেন, আবার শান্তির কথা বললেন, এই দিকে আসলে বাংলাদেশ কিভাবে আগাচ্ছে বা কিভাবে এগোচ্ছে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না যে একটা নির্বাচিত সরকার এখানে দরকার, কারণ তাহলে দেখা যাচ্ছে এই যে এখনকার বর্তমান যেই উপদেষ্টারা আছেন তাদের নিয়োগ প্রক্রিয়া যেহেতু আমরা স্বচ্ছতার সাথে করা হয়নি, কিন্তু আবার একটা বিপ্লবী সরকারও এখানে আমরা গঠন করতে পারিনি। তো এই ব্যর্থতাও আমাদের এই ছাত্র জনতার উপরে বর্তায়। বিএনপি সবচেয়ে বড় দল এবং আমাদের এই গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক ছিল। তারা 5 তারিখ পরবর্তী সময় তারা কিন্তু গত 17 বছর ধরে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু দাঁড়াতে পারেনি, তারা টিকতে পারেনি। তারা এই আওয়ামী লীগ সরকারের এই ফ্যাসিবাদের করাল গ্রাসে সামনে তারা কিন্তু দাঁড়াতে পারেনি। কিন্তু যখনই আওয়ামী লীগ সরকার এই ছাত্রদের 2000-এর উপরে ছাত্র নিহত হয়েছে, তারপর 20,000-এর উপরে আহত হয়েছে, এই যে আমাদের ভাইয়েরা যখন শহীদ হলো, এত রক্তের বিনিময়ে যখন সরকার পতন হয়েছে, তার পরবর্তীতেই বিএনপি বা তার জোটটা মনে করছে যে আমরা তো এখন আসলে ক্ষমতায় চলেই আসছি একরকম, তা সব কিছুই এখন দখলদারিত্ব সব আমাদেরই। তো এই জায়গাটাতে আসলে পরিবর্তন করা উচিত এবং তারও এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান রেখেই তাদের উচিত যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যেই আমাদের অভ্যুত্থানের যে চেতনাটা ছিল সেটাকে ধারণ করা। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি থাকুন। আপনার কাছে আমরা আবারও আসবো। এই পর্যায়ে আমরা একটু যেতে চাই সিনিয়র সিটিজেনের কাছে। আমরা একটু জানতে চাই যে আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে কিন্তু একটি সরকার গঠিত হয়েছে, আমরা যেটাকে অন্তর্বর্তী সরকার হিসেবে দেখছি। ছাত্র জনতারা বলছে যে বিপ্লবী সরকার গঠনে তারা ব্যর্থ হয়েছে। তো আপনি কি মনে করেন কেমন চলছে দেশ? এদিকে আবার এখন বর্তমান যে সরকার রয়েছে তারা বলছে যে আগে সংস্কার করবেন, পরে নির্বাচন দেবেন। রাজনৈতিক দলগুলো আবার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তারা বলছে নির্বাচন ও সংস্কার একসাথে হবে। সব মিলিয়ে একটা হেজিটেটেড অবস্থা চলছে। কেমন দেখছেন, আপনি কি মনে করেন? বিষয়টা হচ্ছে এই মুভমেন্টটা তো কোনো একটা নির্দিষ্ট দলের ছিল না। প্রথমে একটি নিরীহ দাবি হচ্ছে কোটা, যেটা 18 সালে শেখ হাসিনা বিক্ষুব্ধ হয়ে যেভাবেই হোক তিনি সংবিধান তার ওত ভঙ্গ করে
তিনি বলে বসলেন সমস্ত আমি বাদ দিয়ে দিলাম, এবং বাদ দিয়ে দিলেন। তিনি সেই ওথ ভঙ্গ করেছেন, কারণ রাষ্ট্রের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি শপথ নিয়েছেন রাগের বশবর্তী হয়ে বা অনুরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করতে পারবেন না, তিনি তো ক্ষোভের বশবর্তী হয়ে ওইটা করেছিলেন। আবার আদালতের মাধ্যমে যখন ঘুরে আসলো, ছাত্ররা তার বিরুদ্ধে দাঁড়ালো। এটা খুব নিরীহ একটা দাবি ছিল, কিন্তু নিরীহ দাবি থাকলেও এইটাকে না মানার সরকারের একগুঁয়েমি, তার যে একগুঁয়েমি, সে ছাড়া আর কেউ নাই বাংলাদেশে। অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী আচরণ, সেই আচরণ ছাত্রদেরকে ক্ষুব্ধ করে তোলে। সেই মুভমেন্টের সাথে আস্তে আস্তে যত দিন যায়, সমস্ত ছাত্রদের সাথে হচ্ছে সমস্ত শোষিত জনতা, গণতন্ত্র বঞ্চিত জনতা তারা যুক্ত হয়। যখনই তারা হচ্ছে ছাত্ররা এটাকে বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন এটা হচ্ছে সমস্ত নদীগুলি, শাখাগুলি একটি মোহনায় এসে মিলিত হয়। তারপরেই হচ্ছে শেখ হাসিনার পতন। এখন কিন্তু এইখানে একাধিক শক্তি কাজ করেছে, হচ্ছে যারা বামপন্থী তারা এই ব্যবস্থার পরিবর্তন চায়, যারা ইসলামী পন্থী তারা তাদের ইসলামিক কায়দার একটি সরকার চায়, আবার যারা গণতন্ত্রী তাদের মতো একটি সরকার চায়। আমাদের দেশে আওয়ামী লীগের মতো চিন্তা ভাবনা করার অনেক বুর্জোয়া দল আছে, তারা ওরকম চায়। এরকম একটা প্রেক্ষাপটে হচ্ছে যেহেতু নির্দিষ্ট কোনো ছিল না, এর পিছনে এনজিও কাজ করেছে, বিভিন্ন কাজ করেছে, হচ্ছে আন্তর্জাতিক গেমগুলি ছিল, সেই জায়গার থেকে হচ্ছে বিপ্লবী সরকার, কারণ ওই 5 তারিখেই ছিল হচ্ছে শহীদ মিনারে যে হচ্ছে একটি সরকার গঠন হবে, ওই 72-এর সংবিধান টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা আমরা পারিনি। পরবর্তীতে উদ্যোগ কেউ নেছে, আবার হচ্ছে বিরোধিতার কারণে পারেনি। এখন এটা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান দায়িত্বই হওয়া উচিত হচ্ছে একটি কত দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, অনেকে বলছে যে আসলে দৃশ্যমান কর্মসূচি দেখতে চায়। তো এই পর্যায়ে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে দেশের প্রশাসনিক অবস্থা কেমন দেখছেন, এবং নির্বাচিত সরকার বা দলীয় সরকার যদি আসে তাহলে সেই ক্ষেত্রে দেশের পরিস্থিতি কেমন হবে বলে আপনি আশা করছেন? প্রশাসনিক বর্তমান যে অবস্থা, নতুন সরকারের সময় গেল প্রায় 5 মাস চলে গেল। আমাদের আশা ছিল অনেক বেশি, যে কারণে একটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে আমরাও সামিল ছিলাম। কিন্তু আমরা প্রশাসনিকভাবে যেরকম একটা সুশৃঙ্খলতা আমরা চেয়েছিলাম, সেই সুশৃঙ্খলতা আমরা এখন পাচ্ছি না, যে কারণে জনগণের মধ্যে কিন্তু দিন দিন ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভটা যদি নতুন নির্বাচিত সরকার এসে নতুন বা কারণ যে এনারা কেউ রাজনীতিবিদ না, ফলে এনারা কিন্তু দেশের যে প্রশাসনকে কিভাবে সাজাতে হবে সেই ব্যাপারে ওনাদের অভিজ্ঞতা কম, এটাই বোঝা যাচ্ছে। সুতরাং নির্বাচনটা যত তাড়াতাড়ি হয়, এই প্রশাসনিক কাঠামোকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচিত সরকারই যথেষ্ট, এটাই আমার। বর্তমান পুলিশ যেভাবে কাজ করছে, এতে করে জনগণের আস্থাভাজন হতে পারছে নাকি এখানে আরও কোনো সংস্কার দরকার আছে? আর এই সংস্কার দরকার থাকলে কারা করবে? পুলিশ প্রশাসনের বর্তমান ভূমিকা এটা খুব একটা সন্তোষজনক না, কারণ জনগণ পুলিশের কাছ থেকে যেটা আশা করে সেটুক ওই আশা মতন সে পাচ্ছে না, জনগণ পাচ্ছে না। ট্রাফিক ব্যবস্থায়, শহরের মধ্যে যেহেতু আমরা থাকি, আমরা বলবো যে ট্রাফিক ব্যবস্থায় উন্নয়ন নাই, শৃঙ্খলার ক্ষেত্রেও তারা তেমন ভূমিকা রাখছে না। সুতরাং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর আরও সংস্কার হওয়া দরকার। এবং আমরা পুলিশের ব্যাপারে শুনছিলাম যে আসলে প্রশাসনিক বিষয়টা ভেঙে পড়েছে, প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়েছে, ব্যাপারে আরও সংস্কার দরকার বলছিলেন সাধারণ জনগণরা। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়। আপনাদের সাথে আছি আমি সালাউদ্দিন সাগর। আমরা কথা বলছিলাম সাধারণ জনগণের সাথে। আমরা আবারও ফিরে যেতে চাই তাদের কাছে। আমরা শুনতে চাই সাধারণ জনগণ রাষ্ট্র, সমাজ, দেশ নিয়ে আসলে কি ভাবছে। তো আমরা এই পর্যায়ে একজন ছাত্র প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে ছাত্ররা মহাবিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এরপরে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ছাত্ররা নতুন একটি দল গঠন করতে যাচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীন করেছে, আর দেশকে, দেশের মানুষকে একসঙ্গে নিয়ে দেশের মানুষের কথা ভেবে কাজ করতে চাই। এজন্য নতুন একটি দল গঠন করেছে এবং আমরা নতুন দল নিয়ে কাজ করা শুরু করেছি অলরেডি। আর আমাদের এই জুলাই বিপ্লবটা আসলে নির্বাচনের জন্য হয়নি। আমাদের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধান সংস্কার করতে হবে। অনেকেই অনেক মতামত দিয়েছে যে নির্বাচন চাই, নির্বাচিত সরকার আসবে, তারা সংবিধান পরিবর্তন করবে। আমরা আগেও দেখেছি সংবিধান পরিবর্তন হয়েছে কয়েকবার। নির্বাচিত দল এসেছে, তারা তাদের মতো করে তাদের সুবিধা অনুযায়ী সংবিধানটা পরিবর্তন করেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে সংস্কার দরকার, আবার আপনাদের এখানেই কেউ কেউ বলছে যে আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবী সরকার গঠন করার দরকার ছিল আমরা সেটা গঠন করতে পারিনি। তাহলে সংস্কারটা আসলে করবে কে? দেখুন, এখানে জনতার মতামত যেহেতু সবার মতামত একরকম হবে না। আমি যেটা চাই অন্য একজন হয়তো সেটা চায় না, বা আমার দল যেটা অন্য একজনের দল সেটা না। তো আমার চাওয়া যে যেহেতু আমরা জুলাই বিপ্লবের পরে আমরা একটা ভুল করেছি, তো ওই ভুল নিয়ে আমরা পড়ে থাকলে হবে না। যেহেতু আমাদের একটা সংসদে আমাদের উপদেষ্টারা আছেন, তো আমাদের উপদেষ্টারা যেহেতু আছেন, আমরা তো মতামত দিয়েছিলাম যে বিপ্লবী একটা সরকার গঠন করতে, সেটা আমরা ব্যর্থ হয়েছি। তো ওই ব্যর্থতা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো আমাদের সংস্কার সম্ভব না। তো আমরা চাই এই সরকারকে সময় দেওয়া হোক এবং এই সময়ের মাধ্যমে অন্যান্য যারা দল আছেন, ছোট দল আছেন, তারা তাদের দলগুলো গঠন করুক, একটা পর্যায়ে আসুক এবং আওয়ামী দোষীদের বিচারের আওতায় আনা হোক। পরবর্তীতে যে আমরা নির্বাচন নিয়ে ভাববো, আপাতত আমরা নির্বাচন নিয়ে কিছু ভাবছি না। আর আমাদের প্রথম নির্বাচনটা হবে স্থানীয় পর্যায় থেকে। আমরা প্রথমে সরকার নির্বাচন নিয়ে আসলে ভাবছি না। অনেক ধন্যবাদ। আসলে ছাত্র প্রতিনিধিরা বলছেন যে আসলে তারা দল গঠন করবেন, কিন্তু নির্বাচনের হিসাবে তারা হচ্ছে আগে স্থানীয় পর্যায় থেকে নির্বাচন শুরু করবেন, পরে তারা জাতীয় পর্যায়ে নিয়ে ভাববেন। এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের তো প্রায় 5 মাস মেয়াদ হলো, কেমন দেখছেন এই সরকারের সফলতা? 5 মাসে কেমন অর্জিত হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল, আমাদের যে চিন্তা চেতনা ছিল যে আমরা 5 তারিখে যে বিপ্লবিক একটা সরকার গঠন করব, সেটা কিন্তু আমরা করতে পারিনি। তবে বর্তমানে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য এই 2000 জীবন যায়নি। সো আমাদের যেটা মনে হয় যে একটা এরকম চেঞ্জ বর্তমানে আপনারা খুব ভালোভাবে জানেন, 47-এর আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 24-এর যে বিপ্লব গণ অভ্যুত্থান, প্রত্যেকটা সেক্টরে যখনই ছাত্ররা হাত দিয়েছে কখনো বিফলে যায়নি। ছাত্ররা পৃথিবীর ইতিহাসে রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখছেন, অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে। তো ছাত্ররা যখন যেখানেই হাত দিয়েছে সেইখানেই সফলতা অর্জন করেছে। তো আমরা এখনও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা রাজপথে আছি। যতদিন না দেশ সংস্কার না হয় আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম কয়েকজন ছাত্র প্রতিনিধির সাথে। আমরা আবারও জনতার কাতারে ফিরে যেতে চাই। আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি আমাদেরকে একটু জানাবেন, ছাত্ররা যেমনটা বলছে আসলে সংস্কার তারা করবেন বা হচ্ছে রাষ্ট্রযন্ত্র মেরামতে তারা আরও কাজ করবেন। রাষ্ট্র এখন যেভাবে চলছে, দ্রব্যমূল্য, সামাজিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন দেখছেন আপনি? আর তারা বলছে যে নির্বাচিত সরকারের কিন্তু একটা দাবি এখানে উঠেছে, আপনি শুনেছেন বোধহয়। নির্বাচিত সরকার আসলে এই সমস্যাগুলো ঠিক হবে কিনা, কি মনে করেন আপনি? আচ্ছা, ধন্যবাদ জানাই। মূলত আমি স্মরণ করছি 24-এর অভ্যুত্থানে যারা এখন আমাদের সাথে নাই, জীবিত নাই, এবং পূর্বের কাঞ্চন, শিপালি, জয়নাল, 90, 71-এর মুক্তিযুদ্ধ, এই যে একটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আসলে একটা জীবিত থেকে কথা বলছি। এর জন্য আসলে একটা কষ্টেরও ব্যাপার যে ওই মানুষগুলো নাই, কিন্তু এখনও সেই লুটপাটের ব্যবস্থা টিকে আছে। মূল ব্যাপার হচ্ছে যে এটা বিপ্লবী সরকার হওয়া সম্ভব না, কারণ এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। আর বিপ্লবী সরকার বা বিপ্লব হতে হলে বিপ্লবী পার্টি লাগে, বিপ্লবী পার্টি ছাড়া বিপ্লব হয় না। কারণ এখানে নানান মতাদর্শের মানুষ, শেখ হাসিনা যে স্বৈরাচার তাকে উৎখাত করা, এবং আমাদের ব্যানারের নাম ছিল বৈষম্য বিরোধী, অর্থাৎ এখানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, অর্থাৎ বৈষম্য থাকবে না সেই লড়াইয়ে
ছাত্রর সাথে কৃষক এসেছিল, শ্রমিক এসেছিল এবং যাত্রাবাড়ি, সায়দাবাদ সারা দেশ জুড়ে রক্ত ঝরেছিল। আর সবচেয়ে মূল ব্যাপার হয়েছে যেটা আমরা দেখেছি, একেবারে নিম্ন খেটে খাওয়া মানুষ এবং ছাত্র তারাই মারা গিয়েছিল। উচ্চ শ্রেণীর মানুষ এখানে মৃত্যুবরণ করে নাই, কারণ তারা ঝুঁকি কখনো নেয় না। ছাত্র, কৃষক, শ্রমিক তারাই ঝুঁকিগুলো নিয়েছে। এবং সত্যি বলতে কি, যে এটা বিপ্লব হয়নি। বিপ্লব মানে যারা যারা আগে লুটপাট করতো, যে মানুষগুলো, তারা তাহলে লুট করছে, শুধু সিস্টেমটা সেই একই আছে, শুধু রংটা পাল্টেছে। সাদা রঙের জায়গায় সবুজ রং এসেছে, সবুজের জায়গায় লাল এসেছে। এখন নির্বাচন তো জরুরি, এবং নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যাপার। নির্বাচন এবং সংস্কার একসাথেই হওয়া দরকার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একজন নারীর সাথে আমরা কথা বলতে চাই। আমরা জানতে চাই যে আসলে পতিত সরকারের আমলে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং এখন কেমন আছে, আর এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে বলবো, নারী নিরাপত্তা বিষয়টা আসলে জটিল একটা বিষয়। কারণ যখন আমাদের নিরাপত্তার কথা আসে, আমি নারী নিরাপত্তা বলতে নারীর পারিবারিক নিরাপত্তা, নারীর সামাজিক নিরাপত্তা, বিভিন্ন বিষয় আসে এক্ষেত্রে। কিন্তু পারিবারিক নিরাপত্তা বলতে ভিতরে নারীর এখন যৌতুকের জন্য নির্যাতন বা কোনো কারণে হয়রানি পারিবারিকভাবে হচ্ছে। কিন্তু আমি পারিবারিকভাবে না যদি সামাজিকভাবে বলি, সেক্ষেত্রে হয়তোবা পুরনো ফ্যাসিস্টদের তুলনায় বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চয়ন করছে। কারণ আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা দেখেছি ইতিপূর্বে অতীত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা হয়রানি হইতো, ধর্ষণ হতো, এগুলো তখন প্রতিনিয়ত একটা ঘটনা ছিল। বিভিন্ন ক্যাম্পাসে তাদের মাধ্যমে হয়রানি, কিন্তু তারা যেহেতু নিষিদ্ধ হয়েছে ক্যাম্পাসে, এখন তাদের হয়রানি এসব আচরণ আমরা দেখতে পাই না। কিন্তু এটা ছাড়াও আমরা আরও দেখতে পারি, আগে রাতের বেলা নারীদের চলাচলে নিরাপত্তাহীনতা ছিল। বর্তমানে আমরা অনেক নারী এখন রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারছি। কিন্তু নারী নিরাপত্তা শুধু এইসব দলীয় কারণ না, নারী নিরাপত্তা মূলত হতে পারে নারীর পারিবারিকভাবে নিরাপত্তা। সেক্ষেত্রে আমাদের নারীর প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। সেটা আসলে মানুষের মনোভাবের উপর নির্ভর করে। এইভাবে যদি মানুষের মানসিকতার উপর নির্ভর করে, যদি সেটা নৈতিকতা মানসিকভাবে মানুষের উত্তরণ না ঘটে, সেক্ষেত্রে আমরা নারীর 100% নিরাপত্তা দিতে পারবো না। আসলে সরকারের সীমাবদ্ধতা এখানে খুব কমই থাকা যায়, তাই না? এখানে সামাজিক সরকার না, এটা হলো সামাজিক নিরাপত্তা। সরকার হতে পারে এই যে দলীয় যেই নিরাপত্তা, বা এটা আসলে একটা দলীয় যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মাধ্যমে হয়রানি হতো, সেটা হয়তো কমেছে। কিন্তু বাকি যেই সহিংসতাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখনও হচ্ছে। সেটা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হচ্ছে, কিন্তু আমরা বলতে পারি যে ফ্যাসিস্টদের তুলনায় কম হচ্ছে। কারণ আমরা কোনো একটা দলের মাধ্যমে এখন হয়রানি হচ্ছি না শিক্ষার্থীরা, এটাই বলতে পারি। সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার। বিরতির পরে আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জনতার ভাবনায়। আপনাদের সাথে আছে আমি সালাউদ্দিন সাগর। আমরা এত সময় জনতার সাথে কথা বলছিলাম, আমরা আবারও ফিরে যেতে চাই আলোচনায়। আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে রাষ্ট্র ব্যবস্থায় কেমন সরকার হলে ভালো হয়, কেমন জনপ্রতিনিধি চান আপনারা? আমরা যেমন জনপ্রতিনিধি চাই, আমরা চাই একজন জনপ্রতিনিধি যে বিদেশে বাড়িঘর করবে না। বিদেশে এখন আপনি দেখেন, যেই এমপি হয়, যেই মন্ত্রী হয়, তার বিদেশে সে বাড়িঘর করবে, সে অট্টালিকা করবেই, সে বিলাসিতা তার কোনো শেষ নাই। এখন হয় যেটা, এই যে প্রশাসনের দিক থেকে হোক অথবা আপনি এমপি মন্ত্রী রাজনৈতিক দলগুলোর পক্ষে হোক, যে যখন এসে সেই লুটে পটে খেয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কারণ যখন যে সরকার আসছে তখন তার আমলারা, তখন তার যারা চেলাপোলা আছে এগুলো খাচ্ছে। এখন আপনি যেটা দেখছেন যে বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এখানে মন্দির ভাঙছে, এখানে মসজিদ ভাঙছে, এখানে মাজার ভাঙছে। এগুলো কিন্তু এখনও চলমান, এগুলো এক ফোঁটাও পরিবর্তন হয়নি। এবং এইগুলো আমরা কিন্তু 24 আন্দোলন কিন্তু এইগুলো পরিবর্তন চেয়েছিলাম। বাংলাদেশে ভাবছিলাম, আমরা নতুন করে একটা স্বপ্ন দেখছিলাম বাংলাদেশকে নিয়ে, যে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো মানুষ লুটপাট করবে না, কোনো মানুষ চাঁদাবাজি করবে না, কোনো মানুষ ছিনতা করবে না, কোনো মানুষ ধর্ষণ করবে না। এবং আপনি যেটা একটা জিনিস দেখেন, পুলিশ প্রশাসন ভঙ্গুর। এই পুলিশ প্রশাসন দিয়ে কোনো দিন সংস্কার হবে না। এটা আমরা জোর করে বলতে পারি, জোর দাবি দিয়ে বলতে পারি।
কারণ এই পুলিশ প্রশাসন হচ্ছে আওয়ামী লীগের পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের পুলিশ প্রশাসন। এখানে আরও অনেক প্রশাসন আছে, জনপ্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু আরও অনেক প্রশাসন আছে। এইগুলা সবসময় নিজেদের পকেট ভরার জন্য এই যে চাকরকারিতা করেছে এবং এখনও এরা এই পদেই বহাল রয়েছে। তারা হয়তো একটুখানি ডিমোশন খাইছে, কয়েকদিন পর আবার তার প্রমোশনে গিয়ে আবার সে একই পোস্টে যাবে। এখন আমাদের করণীয় এই প্রশাসনদেরকে এখান থেকে ছাঁটাই করে দিয়ে নতুন প্রশাসন ঢুকানো, কিন্তু এই সরকার কোনোভাবে প্রশাসনকে চেঞ্জ করছে না। এখনও সেই পুলিশ প্রশাসন আছে, ভঙ্গুরভাবে আছে। পুলিশ প্রশাসন এখন মনে করেন আগে যা ওরা একটা সাধারণ পুলিশ কামাতো মনে করেন প্রতিনিয়ত মনে করেন 500 থেকে 1000 টাকা, এখন সে কামাতে পারছে না। কী জন্য কামাতে পারছে না? সে একটা গাড়ি ধরলে মনে করেন আলাদাভাবে একটা ফি নিয়ে ছেড়ে দিত, সে মনে করেন একজনের কেস হলে সে আলাদাভাবে টাকা নিয়ে করতো, কিন্তু এখন সেটা করতে পারছে না। এই জন্য পুলিশ প্রশাসন আরও বেশি ভঙ্গুর হয়ে গেছে। কারণ পুলিশের যে আগের যেটা এই সংকট উত্তরণে করণীয় কি করলে ভালো হয়, কি মনে করেন আপনি? আমরা যেটা মনে করি, এই যে পুলিশ প্রশাসন আছে এইটার পুরো বিলুপ্ত করে দেওয়া উচিত। শুধু পুলিশের পোশাক চেঞ্জ করলাম, আমি আলাদা একটা বাজেট দিলাম তাদের জন্য, তাদেরকে আমি করলাম, এটা কোনো সলিউশন না। আমাদের মতে এটা কোনোই সলিউশন না। কারণ এই পুলিশ প্রশাসন আজকে আওয়ামী লীগের দালালি করছে, কালকে যে নির্বাচিত সরকার আসবে তার দালালি 100% করবে। কারণ এদের হচ্ছে স্বভাবটা এমন হয়ে গেছে যে পুলিশ হবো আমি 10 লাখ টাকা দিয়ে, ওইখানে আমার বেনিফিট হবে 10 লাখ টাকা আমার উঠানো, সেটা যেই করে হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন যে করে হোক। আমি এইটা হচ্ছে প্রশাসনের একটা নীতি হয়ে গেছে যে আমি 10 লাখ টাকা যেটা চাকরিতে ঢুকবো, ওখান থেকে আমার যে করে হোক 20 লাখ টাকা বেনিফিট আমার উঠাতে হবে। এইটা হচ্ছে প্রশাসনের একটা হয়ে গেছে, সিস্টেমে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আরেকজন নারীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে বর্তমানে নারীরা কেমন আছে, কি পরিস্থিতি আছে এই সরকারের আমলে, দ্রব্যমূল্য সহ অন্যান্য সার্বিক পরিস্থিতিতে নারীরা কেমন আছে এবং সরকারের প্রতি কোনো পরামর্শ আছে কিনা আপনাদের? বর্তমানে নারীদের অবস্থান জুলাই বিপ্লবের পরে, আমরা যখন এর আগেও ছিল নারী ক্ষমতায়ন নিয়ে অনেক কাজকর্মই হয়েছে, কিন্তু সে আকারে দেখতে গেলে বাস্তবিক অর্থে মেয়েরা অতটা সুরক্ষিত না, ইনফ্যাক্ট এখনও না। তো এই ক্ষেত্রে করা যেতে পারে, মেয়েরা যে ধরনের শিক্ষা পেয়ে আসছে পারিবারিকভাবে বা সামাজিকভাবে, তাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, তাদের অনেক রেগুলেশন মেনে চলতে হয়। তো এইগুলো করতে করতে তাদের অনেক রকমের সমস্যারও সম্মুখীন হতে হয়। তারা স্বাধীনভাবে চলতে পারে না, তাদের পড়াশোনার ক্ষেত্রেও বাধা বিঘ্নের সৃষ্টি হয়। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক কর্মকাণ্ডে তারা জড়িত হতে চায় কিন্তু পারে না। যেমন আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল, আমাদের বাসা থেকে অনেক মানে বাধা বিঘ্ন সৃষ্টি হতেছে এবং বলছে যে তোমরা যাচ্ছ কেন, ছেলেরা যাচ্ছে যাক, কিন্তু আমরা তো সে কথা শুনিনি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যে মেয়েরা যদি চায় যে তারা কোনো কিছু পরিবর্তন করতে হবে, তাহলে তারা পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে সর্বপ্রথমে নিজের সমস্ত কিছু দায়ভার গ্রহণ করতে হবে। তো এটা নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে মেয়েরা আগে নিজেদের ব্যাপারে আগে গুরুত্বটা আগে বুঝুক এবং তারা সামনের দিকে আরও অগ্রসর হোক। আর দ্বিতীয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, বড় অংশ রয়েছে হচ্ছে সিন্ডিকেট। এখন আমাদের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু খুবই কম পরিমাণে, কম টাকায় তারা চাষাবাদ মানে হচ্ছে তাদের যে শাকসবজিগুলো আছে ওগুলো বিক্রি করে, কিন্তু পরিমিতভাবে তারা কিন্তু সেই পরিমাণ বেনিফিট পায় না। অপরদিকে দেখা যায় ওই কাঁচামালগুলা যখন বাজারে যাচ্ছে তার থেকে 2-3 গুণ দামে বিক্রি হচ্ছে, এটা আমাদের জনভোগান্তির সৃষ্টি করতেছে। তো এক্ষেত্রে করা যেতে পারে, শিক্ষকরা ন্যায্য মূল্য পাবে এবং আমরাও কম টাকা সেটা আর কি নিতে পারবো। এক্ষেত্রে একটা মিডিয়াম তৈরি করতে পারে যে ওই সিন্ডিকেটটা ভাঙার মাধ্যমে আমরা সবার কাছে সেই সমান এটা মানে হচ্ছে স্বাভাবিক মূল্যে সেটা পৌঁছে দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে আপনি আমাদেরকে একটু জানাবেন যে ছাত্ররা নতুন যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এটা আপনারা কিভাবে শুরু করছেন আর কোথা থেকে শুরু করবেন, এই দলের কাজ কি হবে? আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে আর প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব চেতনা থাকে, চেতনার জায়গা থেকেই জনগণ উদ্বুদ্ধ হয় সেই রাজনৈতিক দলে যাবে কি যাবে। তো ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণা করার সময় সবার আগে ঘোষণা রাখতে হবে তাদের ম্যান্ডেটটা কি, তারা কি চায়, তারা কোন চেতনা নিয়ে আগাতে চায়। ৭১-এর প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, এখানে ২৪টাকে কীভাবে দেখা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কারণ ৭১কে বাদ দিয়ে আপনি কখনোই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন না। আর যেটা সোকল্ড যে কিংস পার্টির কথা বলা হচ্ছে, আসলে আমাদের এই যে উপদেষ্টা পরিষদ, সেখানে ছাত্র প্রতিনিধি রাখার কারণে এই যে আবার ছাত্ররা আবার নতুন রাজনৈতিক দলেরও দিকেও যাচ্ছে, গঠনের দিকে আগাচ্ছে। তো সেক্ষেত্রে কিংস পার্টি তকমাটা আসবে, এটা খুব স্বাভাবিক। তো
আমরা চাই যে আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন তারা যদি সত্যিকার অর্থে তারা রাজনৈতিক দল গঠনের দিকে আগায় তাহলে তাদের সেখান থেকে না থাকাটাই বরং ভালো হবে এবং সেই সময় থাকাটা উচিত হয়নি আমার কাছে মনে হয়েছে। তো সরকার থেকে বের হয়ে এসে জনগণের সাথে মিশে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে, এটা হচ্ছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে একটা তৃতীয় শক্তি দরকার, এটা জন আকাঙ্ক্ষা। কারণ আমরা তো নির্বাচন ৭১ পরবর্তী সময়ে দেখে আসছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কতটা আমাদের জনগণের জন্য জনগণের সেবক হয়ে কাজ করেছে। তো এখানে আওয়ামী লীগকে আমরা ৪-৫ বার দেখেছি, বিএনপিকে ৩ বার দেখেছি, জামাত ইসলাম তো আছেই, আর সেই সাথে আমাদের ছোট ছোট যেই অন্যান্য দলগুলো আছে। আসলে এক্ষেত্রে তৃতীয় রাজনৈতিক শক্তি বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা তরুণরা উদ্যোগ নিয়ে করবে, এটা আসলে সকলেরই এটা আকাঙ্ক্ষা এবং এটা একটা জন আকাঙ্ক্ষা। তো সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় যে তাদের একটা নির্দিষ্ট আইডিওলজি আগে দাঁড় করিয়ে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের ম্যান্ডেট পূরণের মাধ্যমে তাদের নির্বাচনী আসা উচিত। আমরা নির্বাচন কেন্দ্রিক চিন্তাভাবনাটাই বেশি জরুরি এখানে আমার কাছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে আমরা এত সময় যশোরের সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, রাষ্ট্র, সমাজ এবং সামাজিক সাংস্কৃতিক নানান দিক নিয়ে যশোরের মানুষের কী ভাবনা রয়েছে, কী ভাবনা চিন্তা রয়েছে সেগুলো সম্পর্কে জানছিলাম। তো এই ছিল আজকে জনতার ভাবনায় এই পর্যন্ত। যশোর থেকে সর্বশেষ দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আয়োজনে। ততক্ষণ ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেশ টেলিভিশনের সঙ্গে থাকবেন।